মোটরসাইকেল হচ্ছে কি একটা জায়গা যেখানে এখনো আপনাকে 4 টাকায় 1 কিলোমিটার আপনি যেতে পারবেন। লোকাল ভ্যালু এডিশন কেমন হচ্ছে পার্সেন্টে? অলমোস্ট 30%। 2024-এ কেমন বিক্রি হয়েছে? 2024 ছিল মোটরসাইকেল ইন্ডাস্ট্রির জন্য ডিজাস্টার বছর। সবগুলো কোম্পানি কেউ ব্রেক ইভেনে, কেউ লসে রান করছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যদি সাপোর্টটা পাওয়া যেত, কস্ট আরো নেমে আসতো। কারের জন্য লোন আছে, কিন্তু মোটরসাইকেলের জন্য কিন্তু কোনো বাইক লোন নেই। 2024-এ কত ইউনিট বিক্রি হয়েছিল? অ্যারাউন্ড 3 lakhs। সামনে কেমন দেখছেন? উই হ্যাভ এ অলমোস্ট 4 times গ্রোথ অপরচুনিটি, মানে 400 গুণ। ইনস্টল ক্যাপাসিটি কেমন? সবগুলো কোম্পানি মিলে মোর দ্যান 10 lakhs পার অ্যানাম ম্যানুফ্যাকচার করতে পারবে। সমস্ত বাইকারদেরকে বলবো, উইদাউট ইউর সেফটি ইকুইপমেন্ট ডোন্ট রাইড দ্য মোটর বাইক। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে দর্শক আলোচনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার বিপ্লব কুমার রয়, চিফ এক্সিকিউটিভ অফিসার, টিভিএস অটো বাংলাদেশ। সো দর্শক, আমরা জানি যে টিভিএস বাংলাদেশে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং এবং সেলসের দিকে অন্যতম বড় কোম্পানি, এবং বাংলাদেশে আমরা দেখেছি যে গত 1 দশকে যদি দেখি যে আসলে মোটরসাইকেল বিক্রি এবং ব্যবহার অনেক বেড়েছে, এবং এখন আসলে কীরকম অবস্থায় আছে আমরা সেগুলো মিস্টার বিপ্লব কুমার রয়ের থেকে শুনবো। এবং আসলে ওভারঅল মোটরসাইকেলের বাজার কি অবস্থা বাংলাদেশে, এটার সম্ভাবনা, এখানে আসলে ইনভেস্টমেন্ট কেমন, কোম্পানি কারা আছে, এবং দর্শক হায়ার সিসির বাইক নিয়ে বাংলাদেশে সম্প্রতি আলোচনা হচ্ছে এবং মার্কেটেও এসেছে কিছু। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা আসলে মোটর বাইক প্রেমী আছেন তারা হয়তো অনেক ইনসাইটস এই ইন্ডাস্ট্রির আপনারা জানতে পারবেন, আমরা শেয়ার করব। সো বিপ্লব কুমার রয়, আপনাকে স্বাগতম টিভিএস এ। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে এই শোতে আমরা আসছি। ডেফিনেটলি আপনি যে প্রশ্নগুলো করেছেন বা কথাগুলো বলেছেন এ নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ, আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন। সো যেটা বলছিলাম যে ধরেন যে মোটরসাইকেলের বাজার একটু গত 10 বছরে কেমন হয়েছে এটা দিয়ে যদি আমরা একটু শুরু করি, ধরেন কেমন গ্রোথ কি? আপনি জানেন যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি এখন কিন্তু একটা লোকালাইজেশন আছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাংলাদেশে, যেটা আমি বলি যে এটা তৃতীয় ধাপ। একটা সময় হচ্ছে কি আমরা মোটরসাইকেল সিবিও ইম্পোর্ট করতাম, দেন পরবর্তীতে এটা আমরা সিকেডি অ্যাসেম্বলি শুরু করি, এবং 2018 মানে সিবিও কোনটা একটু যেটা হলো একদম কমপ্লিট বিল্ড ইউনিট, অর্থাৎ কমপ্লিট বিল্ড অবস্থা এখানে আসতো। রাইট। সিকেডি হচ্ছে যে পার্টস হিসাবে আসতো, এখানে লোকাল অ্যাসেম্বল হতো। আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে আপনি জানেন যে 2010 সালে প্রথম একটা এসআরও দেয় ম্যানুফ্যাকচারিং এর। ওর কিছু প্রতিবন্ধকতা ছিল, যেটা নিয়ে দীর্ঘ সময় আমরা সমস্ত কোম্পানিগুলা এটা নিয়ে কথা বলি। কথা বলার পরে 2017 দিকে শিল্প মন্ত্রণালয় এবং ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ সম্মিলিতভাবে আমরা বেশ কয়েকটা দেশ, পার্শ্ববর্তী দেশসমূহ কিভাবে এই শিল্পটাকে ডেভেলপ করেছে, এখানে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করেছে, ওই অনুযায়ী আমরা কিন্তু স্থানীয়ভাবে উৎপাদনের জন্য একটি নূতন পরিকল্পনা হাতে নেই সম্মিলিতভাবে, এবং যেটার পেছনে ছিল শিল্প মন্ত্রণালয়, তৎকালীন সরকার এবং হচ্ছে গিয়া ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ, এবং ওনারা একটা ডিউটি বেনিফিট অফার করে। ওই অনুযায়ী সবগুলো ব্র্যান্ডই বলতে পারেন এখন বাংলাদেশে লোকালাইজেশনের মধ্যে আছে। আচ্ছা, এখন এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে, সো আপনি তো ইঞ্জিন তো ডেফিনেটলি হচ্ছে না। আমরা যদি বলি যে এখানের ভ্যালু এডিশন, লোকাল ভ্যালু এডিশন কেমন হচ্ছে পার্সেন্টে? আপনি যদি বলেন লোকাল ভ্যালু এডিশন পুট টুগেদার অলমোস্ট 30% হচ্ছে। 30% হচ্ছে, জি। আচ্ছা, যে ডিউটি বেনিফিটটা দেওয়ার ফলে এটা হলো, সেটা কি ছিল? সেটা ছিল যে আপনার কম্পোনেন্টস ইম্পোর্ট করার ক্ষেত্রে 3টা স্ল্যাব তৈরি করে দেওয়া হয়। একটা ছিল যেমন আপনি যদি বেসিক র ম্যাটেরিয়াল নিয়ে আসেন তাহলে আপনি এক ধরনের ডিউটি বেনিফিট পাবেন।
যখন ইন্টারমিডিয়ারি র মেটেরিয়াল নিয়ে আসবেন একরকম বেনিফিট, প্লাস হচ্ছে যেগুলো হচ্ছে গিয়ে কমপ্লিট বা লোকাল ইন্ডাস্ট্রিগুলো বিদ্যমান লাইক ব্যাটারি, টায়ার, ওগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট বেনিফিট স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। ওকে, এই যে সিকেডি যে অবস্থায় ছিল তখন মার্কেটে ধরেন বছরে কত ইউনিট বিক্রি হতো বাংলাদেশে, তো এখন ধরেন যে কেমন হচ্ছে? আপনি যদি একটু খেয়াল করে দেখেন অতীতের, আমরা কিন্তু সিকেডি যখন শুরু হওয়ার পর থেকে মার্কেটটা গ্রাজুয়ালি গ্রো করে, গ্রো করতে করতে একটার সময় আমরা এটা 2 থেকে 2.5 লাখ মোটরসাইকেল পর্যন্ত সিকেডিতে বিক্রি হতো। কিন্তু যখন সিকেডিতে আনা হতো ও ডিউটি যেহেতু হাই ছিল, কারণ একটা শ্রেণীর ক্রয় ক্ষমতার বাইরে মোটরসাইকেলটা ছিল। আচ্ছা, পরবর্তীতে যখন লোকালাইজেশন হয় এবং ডিউটি বেনিফিট দেয়, একটা নতুন কাস্টমার সেগমেন্ট তৈরি হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে মোটরসাইকেলটা চলে আসে, তখন হঠাৎ করে কিন্তু ইন্ডাস্ট্রিটা জাম্প করে যায়। অর্থাৎ 2.5 লাখ থেকে কিন্তু আমরা 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত মোটরসাইকেলে আমরা উন্নীত হয়েছিলাম। ওকে, এই যে প্রাইস বেনিফিট যেটা বললেন যে অ্যাফোর্ডেবিলিটি, কিরকম টাকায় পেত? দেখেন, আমাদের তো যদি দেখি, যেহেতু এটা আমদানি নির্ভর একটা শিল্প, লোকালাইজেশন 30% হলেও 70% কিন্তু আমাকে ইম্পোর্ট করতে হয়। সুতরাং ডলার ফ্লাকচুয়েশনের সাথে সাথে কিন্তু আপনার এই প্রাইসটা ভেরি করছে, নাম্বার 1। নাম্বার 2, যদি বলেন অ্যাফোর্ডেবিলিটি বলছি, আমি যদি দেখি পার ক্যাপিটা ইনকাম, আপনি যদি দেখেন 2010, 11, 12 পার ক্যাপিটা ইনকাম ভার্সেস 17, 18, 19, 20 পার ক্যাপিটা ইনকাম কিন্তু অনেক বেড়ে গেছে। তাই আমি বলবো যে 2010-এর অ্যাফোর্ডেবিলিটি ভার্সেস 2020-এর অ্যাফোর্ডেবিলিটি কিন্তু অনেক চেঞ্জ ছিল। তো মানুষের যখন ক্রয় ক্ষমতা বাড়ে, তখন অটোমেটিক্যালি কিন্তু সে কি করে, সে কিন্তু চিন্তা করে যে তার এই প্রোডাক্টটা দরকার। কারণ মোটরসাইকেল যদি আপনি দেখেন, এটা কিন্তু শুধুমাত্র তার লাক্সারি না, ইটস এ এসেনশিয়াল প্রোডাক্ট। কারণ তাকে প্রতিদিন কিন্তু কমিউটিং করতে হচ্ছে, তো কমিউটিং এর পারপাসে তাকে মোটরসাইকেলের একটা দরকার। কারণ আপনি যদি দেখেন, ইটস এ সবচেয়ে লো কস্ট মাইলেজ আপনাকে দিচ্ছে। কারণ আপনি যদি একটা রিক্সাতে 1 কিলোমিটার যান, এখন আপনার 30 থেকে 50 টাকা লাগবে। যদি আপনি সিএনজিতে যান, দ্যাট উইল বি 100 টাকা। যদি আপনি বাসে যান, তাও 15 টাকা। বাট মোটরসাইকেল হচ্ছে কি একটা জায়গা যেখানে এখনো আপনাকে 4 টাকায় 1 কিলোমিটার আপনি যেতে পারবেন, ইনক্লুডিং ইউর ডেপ্রিসিয়েশন, দেন মেইনটেনেন্স, দেন অল কনসিডারিং অল কস্ট, এবং ফাস্টার। কারণ আমরা তো আসলে ট্রাফিকের মধ্যে এমনভাবে বক ডাউন, কোনো মিটিং এর যদি শিডিউল করেন, আইদার ইউ উইল রিচ 15 মিনিটস বিফোর অর ইউ রিচ হাফ অ্যান আওয়ার লেটার। আপনার এই যে 2024, আমরা যদি, আপনি যেটা বললেন যে 6 লাখ ইউনিটও বছরে বিক্রি হয়েছে বাংলাদেশে, 2024-এ কেমন বিক্রি হয়েছে? 2024 ছিল মোটরসাইকেল ইন্ডাস্ট্রির জন্য ডিজাস্টার বছর। আচ্ছা, ডিজাস্টার বছর। আপনারা জানেন যে বিগত 23-এর মাঝামাঝির পর থেকে আমরা কিন্তু একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং টোটাল মোটরসাইকেল ইন্ডাস্ট্রির কিন্তু একটি থাম্ব রুল আছে। সে থাম্ব রুলটা কি? সেটা টোটাল 100টা মোটরসাইকেল যদি বিক্রি হয়, তার মধ্যে হচ্ছে গিয়া 65টা মোটরসাইকেল বিক্রি হবে কমিউটার সেগমেন্টে, আর 35টা মোটরসাইকেল বিক্রি হবে প্রিমিয়াম সেগমেন্টে। আচ্ছা, মানে স্পোর্টস সেগমেন্টে, যারা হয়তো বলতে পারেন লাক্সারি বা দে আর নট নেসেসারি, শখের জন্য। তো এই ক্ষেত্রটায় যখন আপনার 65% যেটা হচ্ছে কমিউটিং পারপাসে, যেটা প্রয়োজনের জন্য কেনে, তারা কিন্তু আসলে অ্যাফোর্ড করতে পারে না। আচ্ছা, বিকজ অফ দিস ইকোনমির সিচুয়েশন, হাই ইনফ্লেশন, হাই কমোডিটি ইনফ্লেশন, দেন হচ্ছে লট অফ আনসার্টেনিটি। কারণ আপনি জানেন, এটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা সব সময় চিন্তা করে যে আমি আজকে এইটা যদি করি, কালকে আমি কি হবে। এই যে আনসার্টেনিটি একটা কাজ করে। দেন হচ্ছে গিয়া যে তার অ্যাফোর্ডেবিলিটি কমে গেছে, কারণ তার প্রতিটা কমোডিটি ইনফ্লেশন অনেক হাই হয়ে গেছে, তো যার কারণে এই সেলটা ফল করেছে। আর আরেকটা চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যেখানে যেখানে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে গ্রো করেছে, তার বড় একটা কারণ ছিল আপনার রিটেল ফাইন্যান্স। আচ্ছা, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু মোটরসাইকেলের কোনো ফাইন্যান্সিং নেই। ওকে, আপনি কিন্তু দেখবেন যে হাউস হোল্ড গুডস এর জন্য আপনার লোন আছে, রাইট, কারের জন্য লোন আছে, কিন্তু মোটরসাইকেলের জন্য কিন্তু কোনো বাইক লোন নেই।
সিটি ব্যাংক একটা চালু করেছিল, কিন্তু বিকজ অফ দ্য হাই এনপিএল এটাও কিন্তু তারা স্টপ করে রেখেছে। তো আমি যদি দেখি মানে হাই এনপিএল কি বাইক সেগমেন্টে হাই এনপিএল, ওরা তো লোনই দেয় না, হাই এনপিএল কোথায়? ওরা একটা শুরু করেছিল, একটা প্রজেক্ট শুরু করেছিল, একটা টেস্ট প্রজেক্ট যদি বলতে পারেন, কিন্তু সেটাও পরে বন্ধ হয়ে যায় কারণ এনপিএল এর কারণে। আচ্ছা, কারণ মানুষের যে অ্যাফোর্ডেবিলিটি যদি আমি চিন্তা করি, তার কিন্তু দরকার হচ্ছে, আপনি ধরেন একটা লোক মিরপুর থাকে, তার অফিস হচ্ছে গুলশান, প্রতিদিন তাকে কিন্তু মিরপুর থেকে গুলশান পর্যন্ত তাকে কমিউট করতে হচ্ছে, তাকে আসতে হচ্ছে। কিন্তু যদি সে একটা বাইক হতো, সে কিন্তু তার নিজের মতন করে চলতে পারতো। আজকে না থাকার কারণে তাকে কিন্তু অনেক কষ্ট করে আসতে হচ্ছে। তথাপিও যে এই সেগমেন্টটাকে যদি আজকে রিটেল ফাইন্যান্সটা দেয়া হতো, তাহলে কিন্তু সে ডেফিনেটলি এটাকে মানে ব্যাংক লোন দেওয়া হলে, এবং আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন ভাবে বলেছি যে এই বাইক লোনটা চালু করার জন্য। কিন্তু কেউ তো পার্সোনাল লোন নিয়েও তো সে বাইক কিনতে পারে, পার্সোনাল লোন নিয়ে করতে পারে, কিন্তু যদি আপনি দেখেন একটা ক্যাটাগরিক্যালি যে ও যখন বাইকটা নিবে, রাইট, বা পার্সোনাল লোন নিল, পার্সোনাল লোন আসলে কতটুকু অ্যাফোর্ড করতে পারবে, তার জন্য জেনারেল ব্যাংকের যে প্রসিডিংস, রাইট, পার্সোনাল সেটা কিন্তু অনেক লম্বা। আর যদি বাইক লোনটা নেয়, সে কিন্তু একটা তার এগেইনস্টে সিকিউরিটি বা মর্টগেজ থেকে যাচ্ছে। এটা কিন্তু একটা ডিফারেন্সিয়েট তৈরি করতো। কারণ পার্সোনাল লোন আপনি ধরেন 30,000 টাকা স্যালারি পান, আপনার দরকার আছে, আপনি একেবারে ইয়াং এক্সিকিউটিভ, রাইট, স্টার্ট ইওর জব। তো আপনি কিন্তু এই জায়গাটায় যদি বাইক লোন থাকতো, আপনি যতটা অ্যাফোর্ডেবল হতো, পার্সোনাল লোন কিন্তু আপনাকে তখন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিবে না, রাইট। কারণ আমরা জানি যে একটা লোন পাওয়ার জন্য কিছু সিলেক্টেড ডকুমেন্টস রয়েছে, উইদাউট দ্যাট ডকুমেন্টস ফুলফিলমেন্ট you will not get that loan. বাট যদি বাইক লোনটা থাকতো, একটা বাইক মর্টগেজ হতো, একটা রেজিস্ট্রেশন হতো, জয়েন্ট রেজিস্ট্রেশন থাকতো। ওকে, গট ইট দাদা। তো 2024-এ কত ইউনিট বিক্রি হয়েছিল? আমাদের 2 লাখে অ্যারাউন্ড 3 লাখ ইউনিট বিক্রি হয়েছে। তার মানে আপনাদের পিক যেটা 6 লাখ হয়েছিল 2022-এ, সেটার অর্ধেক চলে এসেছে। এই যে বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, তার মধ্যে আপনি জানেন যে 2 মাস তো কম বেশি সব সেলই একেবারে স্টপ ছিল। রাইট। তো এগুলো সবকিছুর ইম্প্যাক্ট। তো এর মধ্যে সামনে কি আপনারা কেমন দেখছেন যে 25 বা অনওয়ার্ডস এই রিকভারি গুলোর ট্রেন্ড গুলো কেমন? আপনাকে শুধু একটু বলি, বাংলাদেশের অপরচুনিটি কিন্তু অনেক হাই অ্যাজ এ কান্ট্রি। আমি যদি অটোমোবাইল সেক্টর বা বাইক সেক্টর বলি, অনেক হাই, কারণ আমাদের পেনিট্রেশন লেভেল এখনো উইদিন 4। আচ্ছা, হ্যাঁ, 1000 হাউজহোল্ডে 4, রাইট। হাউসহোল্ড পারসনে আপনার হাউসহোল্ডে যদি, আচ্ছা, ওকে, এটা হচ্ছে কি আপনার এখনো আমরা 4-এর মধ্যে অবস্থান করছি। এইটা যদি আপনি ভিয়েতনামে দেখেন, ভিয়েতনামে অলমোস্ট এটা হচ্ছে 50-50। আচ্ছা, 50-50 মানে 500। আচ্ছা, যদি আমি এটা আপনার ইন্দোনেশিয়া দেখি, মালয়েশিয়া দেখি বা থাইল্যান্ড দেখি, তাদের অলমোস্ট হচ্ছে 30-40 ইন বিটুইন। আর যদি আমি ইন্ডিয়ার দিকে তাকাই, তাদের অলমোস্ট 16 এখন, আর আমরা 4-এ অবস্থান করছি। তার মানে আমি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া চিন্তা করি, বা শ্রীলঙ্কা চিন্তা করি, বা নেপাল চিন্তা করি, উই হ্যাভ এ অলমোস্ট 4 টাইমস গ্রোথ অপরচুনিটি, মানে 400 গুণ, রাইট। কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারি নাই বিকজ অফ মাল্টিপল রিজন। কি রিজন? রিজন 1 নাম্বার হচ্ছে গিয়া আমি যেটা বললাম, অ্যাফোর্ডেবিলিটি ইজ এ ফ্যাক্টর। তারপরে হচ্ছে গিয়া কস্ট একটা ফ্যাক্টর, কারণ আমরা কস্টটাকে আরো কমাতাম যদি আজকে ইন্ডাস্ট্রিটা বড় হতো। ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা জরুরি, কারণ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ডেভেলপ করে নাই। কারণ আপনি জানেন যে আমাদের এই 3 লাখ মোটরসাইকেল বা 6 লাখ মোটরসাইকেল যেটা বিক্রি করছি, ওয়ার্ল্ডের সবগুলো বড় বড় ব্র্যান্ডই এখানে এক্সিস্ট করছে। আচ্ছা, তথাপিও আমার ব্যাকওয়ার্ডটা ডেভেলপ করেনি ছোট্ট ইন্ডাস্ট্রির জন্য। কারণ আজকে যদি দেখি আমরা 8 থেকে 10টা ব্র্যান্ড, যদি 8টা ব্র্যান্ড অলরেডি অলমোস্ট হিয়ার, রাইট, মেজর ব্র্যান্ড যেটা গ্লোবালি প্রেজেন্ট করে, যেমন যদি কয়েকটা নাম বলেন। আমি যদি বলি, যদি দেখেন ইন্ডিয়ান ব্র্যান্ড বাজাজ, টিভিএস, হিরো। যদি দেখি জাপানি ব্র্যান্ড, আপনি দেখেন হোন্ডা, সুজুকি, ইয়ামাহা, তারপরে রয়্যাল এনফিল্ড চলে আসছে, রাইট। তো
তো এই এবং লোকাল ব্র্যান্ড কিছু রয়ে গেছে, রানার রয়ে গেছে, তারপর হচ্ছে রোডমাস্টার আছে, গ্রামীণ আছে, এরকম আরো কিছু লোকাল ব্র্যান্ড কাজ করছে। তো সবকিছু মিলে আমাদের এই যে ছোট্ট দেশ, ছোট্ট একটা সেল হচ্ছে, কিন্তু এতগুলো ব্র্যান্ড থাকার কারণে, এবং মজার ব্যাপার হচ্ছে কোনো ব্র্যান্ডের বা কোনো মডেলের, ধরো আমি টিভিএস, আমার টিভিএস এর 10টা মডেল আছে, 10টা মডেলের কিন্তু ইন্টারনাল ডিজাইন সেম না, 10টার 10 রকম মোল, 10 রকম কম্পোনেন্টস, রাইট? সো এই যে কম্পোনেন্টস এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যদি সাপোর্টটা পাওয়া যেত এই জায়গাটায়, তাহলে কি হতো, কস্ট আরো নেমে আসতো, অ্যাফোর্ডেবিলিটি মধ্যে চলে আসতো, বাইকটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সে নিয়ে চলে আসতো, রাইট? তো এখন ধরেন যে মিনিমাম একটা মোটরসাইকেল কিনতে আপনাদের সিসি কত আছে? মিনিমাম হচ্ছে কি আপনার এখন 100 সিসির নিচে, আর 100 সিসির নিচে। 100 সিসির দাম কত এখন ধরেন 100 সিসির দাম 1,10,000 টাকা। আচ্ছা, আপনারা হাইয়েস্ট করেন কত? আমরা হাইয়েস্ট করছি 165, বাট মার্কেট এখন 375 সিসি পর্যন্ত অ্যালাউ করেছে, যেটা রয়্যাল এনফিল্ড 350 পর্যন্ত। তো এই হায়ার এন্ডে কি টিভিএস এর কোন পজিশন? আমাদের অলমোস্ট আমাদের 160 সিসির অ্যাপাচি আছে, দেন হচ্ছে কি আমাদের নেক্সট 200 সিসি আছে, তারপর 225 রনিন আছে, 310 অ্যাপাচি আছে, যেগুলো গ্রাজুয়ালি আসে। সেগুলো কি বাংলাদেশের মার্কেটে আছে? এখনো আমরা আনিনি, আমরা ওগুলো নিয়ে কাজ করছি। মানে বাংলাদেশের মার্কেটে এটা তো অনেকেই জানতে চায় দর্শকরা, যে আসলে হায়ার সিসির আপনারা কবে বাংলাদেশের মার্কেটে আনতে পারেন? আমরা এটা নিয়ে কাজ করছি, খুব তাড়াতাড়ি এটা আমরা দেব। আচ্ছা, বলে ধরেন যে প্রাইস, এই যে হায়ার সিসির ক্ষেত্রে এটা তো নট ফর কমিউনিটি না, লোকজনের হয়তো শখের জন্য, যারা অ্যাফোর্ড করতে পারবে তারাই সেটা কিনবে, এবং সেই সেগমেন্টটা তো আপনি বললেন 35%। না, এই জায়গাটায় গত 2 বছরে একটু চেঞ্জ হয়েছে, শিফটিং হয়েছে। যেমন যদি আপনি দেখেন, আমি বলি বাংলাদেশের মার্কেটিং এর ভাষায় এখন জনগণ 2টা ভাগে বিভক্ত হয়েছে। যেমন আমরা মার্কেটিং এ 2টা ওয়ার্ড জানতাম, এটিএল আর বিটিএল, রাইট? অ্যাবভ দ্য লাইন আর বিলো দ্য লাইন। তো মানুষের মধ্যে এখন আর মধ্যবর্তী বলতে যে একটা আমরা জানতাম কি ছিল, নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত। এখন বাংলাদেশের মানুষ 2টা ভাগে বিভক্ত, আইদার উচ্চবিত্ত অথবা নিম্নবিত্ত, ইন বিটুইন কেউ নেই। বিকজ অফ দিস ইনফ্লেশন এন্ড আনসার্টেনিটি, গরিব একটু গরিব হয়ে গেছে, যাদের কাছে টাকা ছিল আর একটু টাকা হয়ে গেছে। তো এই সময়ে যেহেতু আমাদের বাইক লোনটা নেই, সুতরাং প্রিমিয়াম সেগমেন্টের সেলটা 55%-এ উঠে গেছে। আচ্ছা আচ্ছা, এবং 45%-এ নেমে আসছে কমিউটার সেগমেন্ট, কারণ এই লোকের হাতে টাকা নেই। এটা কি 24-এর ডেটার উপরে বলছেন? 23-24 মিলে বলছি। আচ্ছা, 23-24 এই যে রিসেন্ট আর কি, যদি বলেন 1.5 ইয়ার্স এর কথা বলছি। সো এই যে সেগমেন্টেশনটা চেঞ্জ হয়েছে, যার কারণে কমিউটার সেগমেন্টের কাস্টমার, যেটা বড় মার্কেট, ওরা কিন্তু কিনতে পারছে না, ওই মার্কেটটা আরো ছোট হয়ে গেছে। আর প্রিমিয়াম সেগমেন্টটা মোটামুটি ওরা রিটেইন করেছে, যার কারণে পাইটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। ওই প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইকের দাম কেমন? প্রিমিয়াম সেগমেন্টের বাইকের দাম হচ্ছে গিয়া 2 থেকে 3.5 লাখ টাকা। 2 থেকে 3.5 লাখ, ওকে, কোয়াইট হাই। এটা অনেকের জন্যই এটা অ্যাফোর্ডেবল না, রাইট? তো এই যে দাদা যেটা বলছিলাম, যে ধরেন 2025 বা সামনে এই যে একটা স্লো ডাউন, এবং সেটা ডেটায় বলছে যে এটা খুব বেশি কিন্তু ডাউন হয়েছে আপনাদের মার্কেটটা, মোটরসাইকেলের মার্কেট লাস্ট 6 ইয়ার্স এর মধ্যে সর্বোচ্চ ডাউন, রাইট, সর্বনিম্ন পর্যায়ে। তো এই 25-26 এরকম সময়ে কেমন দেখছেন, ট্রেন্ড কি বলছে আপনাদের? আসলে দেখেন, ট্রেন্ড তো রিকোয়ারমেন্টস রয়ে গেছে, আমি যেটা বললাম, আমাদের অপরচুনিটি বা পটেনশিয়াল ভার্সেস পেনিট্রেশন কিন্তু আমাদের অনেক কম। এই জায়গাটায় সুযোগ রয়ে গেছে, কিন্তু সুযোগটাকে যদি আপনাকে কাজে লাগাতে হয়, অনেকগুলো মাল্টি জিনিস কাজ করতে হবে। মানে কি কি করতে হবে? নাম্বার 1, প্রথমত সার্টেনিটি। আমরা এখন যে চলছি, আমাদের ভেতরে কিন্তু জেনারেল পাবলিকের মনে কিন্তু সার্টেনিটি নেই, তারা আনসার্টেনিটির মধ্যে চলছে। সে জানে না হোয়াট উইল হ্যাপেন টুমরো, রাইট? কারণ আজকে যদি টোটাল ইকোনমি বেটার ফর্মে না যায়, সে জানে না কালকে তার জব থাকবে কি থাকবে না, স্থিতিশীলতা নেই। তো সুতরাং সবার আগে দরকার একটা স্থিতিশীল পরিবেশ। তো আমরা যদি স্থিতিশীল পরিবেশে আসতে পারি, তখন সে চিন্তা করবে, ওকে, আই উইল গো ফর দ্য ইনভেস্টমেন্ট। আমি মনে করি সে ইনভেস্টমেন্ট, রাইট? তো যখন সে ইনভেস্টমেন্টের ডিসিশনটা সে কিন্তু ডিফার করছে। সেকেন্ড, লোন, রিটেল ফাইন্যান্সটা দরকার।
আচ্ছা, ওকে। থার্ড হচ্ছে গিয়া যে রিটেল ফাইন্যান্স মানে আপনি পার্টিকুলার মোটর সাইকেলের জন্য, বাইকের লোনের কথা বলছি। হ্যাঁ, বাইকের লোনটাই জরুরি। রিটেল লোন তো দিচ্ছে সব ব্যাংকই, না দিচ্ছে, কিন্তু বাইকের জন্য দিচ্ছে না, বাইকের জন্য দিচ্ছে না। হ্যাঁ, রাইট। দেন যদি আমি দেখি যে এই দুইটা যখন চলে আসবে, স্থিতিশীলতার মধ্যে যখন মানুষ চলে আসবে, তখন সে আবার বেরিয়ে আসবে এবং ইনভেস্টমেন্ট শুরু করবে, অর্থাৎ তার প্রয়োজনটা সে তখন মেটানোর চেষ্টা করবে। কারণ এখন সে চিন্তা করছে সার্ভাইভাল, রাইট, সে সার্ভাইভাল নিয়ে সে ফাইট করছে, আর প্রয়োজনটা তখন সে আস্তে আস্তে দেখবে। এই যে সার্ভাইভালের জন্য ফাইট করছে, আপনাদের ধরেন যে অনেকগুলো কোম্পানি যেটা বললেন যে আপনার বিদেশি কোম্পানি মেজর তারা বাংলাদেশে আছে প্রেজেন্ট, তো তাদের ইনস্টল ক্যাপাসিটি কেমন? বাংলাদেশে যদি আমি বলি, সবগুলো কোম্পানি মিলে মোর দ্যান 10 লাখ পার অ্যানাম ম্যানুফ্যাকচার করতে পারবে। রাইট, সো 30% সেল হচ্ছে, 30% সেল হচ্ছে, তার মানে আন্ডার ইউটিলাইজড রয়ে গেছে। এক্স্যাক্টলি, আন্ডার ইউটিলাইজড রয়ে যাচ্ছে 70%। তো সেখানে তো একটা কস্ট আছে, এখানে ইনভেস্টমেন্ট, ম্যানেজমেন্ট, সবকিছুর একটা কস্ট আছে, এবং সেলস এরকম ডাউন। তো আপনারা কিভাবে ম্যানেজ করছেন এই টাফ টাইমটা? আপনি যদি বলেন কারেন্ট সিচুয়েশনে, যেটা আমি বলছি যে আমরা আমদানি নির্ভর ইন্ডাস্ট্রি, ডলারের এই ধরনের ঊর্ধ্বগতি, এটা একটা বড় এফেক্ট পেরেছে সবগুলো ইন্ডাস্ট্রির উপরে, আমাদের যতগুলো ব্র্যান্ড আছে সবার উপরে। সেকেন্ড হচ্ছে গিয়া সবগুলো কোম্পানি কেউ ব্রেক ইভেনে, কেউ লসে রান করছে এই সিচুয়েশনে। কারণ সে জানে যে আজকে যে ডলারের যে অবস্থা, আমি যে পুরাটা ইম্প্যাক্ট যদি দেই, আমার যে কস্ট পুরোটা যদি ইম্প্যাক্ট দেই, তাহলে এটা আমি সেল করতে পারবো না, কারণ আমার তো কাস্টমারের অ্যাফোর্ডেবিলিটি ফ্যাক্টর হয়ে আছে। তো সবকিছু মিলায় কোম্পানিগুলা হাপিত্তাস যদি বলি, যেটা বাংলা কথায়, ওর মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ লসে, কেউ ব্রেক ইভেনে, প্রফিট কেউ করতে পারছে না। এখানে কি মনে করেন যে এই যে আপনারা প্রাইস হাইক করতে পারছেন না, কম্পিটিশন, অনেক প্লেয়ার, এগুলো কি কোনো কারণ? ডেফিনেটলি আমি অস্বীকার করব না, এটাও একটা কারণ। কিন্তু সবাই চিন্তা করছে যে আমাকে তো যে প্রাইসটা আমি করি না কেন, আমাকে সেল করতে হবে। সেখানে কম্পিটিশন বসে আছে কোথাও না কোথাও, কোথাও না কোথাও সে চিন্তা করছে যে না, আমার এই ভলিউমটা যদি আমাকে সেল করতে হয়, আমার কাস্টমার এর বাইরে যেতে পারবে না। তো ওই সব মিলায় কোম্পানিগুলো আসলে কেউ ভালো নেই। যে 24-এ 3 লাখ ইউনিট, 25-এ কত লাখ ইউনিট বিক্রি হতে পারে আপনার ফোরকাস্ট? 25-এ আসলে যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্থিতিশীল পরিবেশ দিতে না পারবো, এটা খুব বেশি ডেভেলপ করবে তা না। আমি বলতে পারি 3 লাখ হয়তো চলে যেতে পারে 3.5 লাখ বা 4 লাখ, এর বেশি না। কারণ আমরা যে 2 মাস লস করেছিলাম, ওই 2 মাসটা শুধু অ্যাড হতে পারে, নাথিং এলস। রাইট। আপনার মোটর বাইকের সেগমেন্টে রুরাল এবং আরবান, এখানে কি কোনো শিফট আপনারা দেখতে পান? রুরাল এবং আরবান, ইয়েস। যদি আপনি দেখেন কমিউটার সেগমেন্টটা বেশি চলে হচ্ছে গিয়ে রুরাল সেগমেন্টে, আর হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম সেগমেন্টটা বেশি চলে হচ্ছে গিয়ে আপনার আরবানে। কারণ আরবান সেক্টরটা হচ্ছে গিয়ে একটু ম্যাচিউর, মোর ম্যাচিউর, তাদের স্টাইলিশ, তারা স্পিড, লুকস, এভরিথিং তারা দেখে, দে আর মোর ম্যাচিউরড কাস্টমার। বাট যদি রুরাল দেখেন, দে আর নট দ্যাট মাচ অফ ম্যাচিউরড, বাট দে নো দ্য রিকোয়ারমেন্টস, যে আমার কি দরকার, কতটুকু দরকার, এইটা তারা চিন্তা করে। রাইট, বাট রুরাল মার্কেটে কি ইনক্রিজ করছে? এটা তো ধরেন যে অর্থনৈতিক উন্নয়নের সাথে এটা জড়িত। রুরাল, হ্যাঁ, যদি দেখেন সেগমেন্টটা যেখানে যেখানে ডেভেলপ করেছে, আমাদের যে সেলটা যখন ডেভেলপ করেছে, রুরাল মার্কেট একটা বড় কারণ ছিল। আচ্ছা, বড় কারণ ছিল, কারণ আপনি দেখেন যে রোডের উপরে এটা কিন্তু একটা নির্ভরশীল। কারণ তাকে রোড যত ভালো হবে, কমিউটিং তার বেশি হয়, বিজনেস যত বেশি ভালো করতে পারবে, তার কমিউটিং বেশি দরকার, রাইট? তো এইটার সাথে কিন্তু সেলের একটা সম্পর্ক রয়ে গেছে। কারণ মানুষ যত মুভ করবে, তার মুভেবিলিটির জন্য কোনো না কোনো ট্রান্সপোর্ট দরকার। ওই সময় সে কিন্তু ভাবতো যে ওকে ফাইন, আই উইল টেক এ বাইক। রাইট। আপনি, আমরা আলোচনা শেষের দিকে, আপনারা ধরেন যে বলছিলেন আলোচনার মাঝখানে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বাংলাদেশে হয়নি, সেটা হলে হয়তো কস্ট আরও কমতে পারতো, লোকজন ক্রয় ক্ষমতার মধ্যে বেশি আসতে পারতো। তো এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ না হওয়ার কারণ কি, বা কি করলে আসলে হবে? প্রথমত হচ্ছে কি, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপ না করার পেছনে কারণ হচ্ছে এই যে কান্ট্রিটা ভলিউম। যদি আজকে এই ভলিউমটা 3 লাখ 4 লাখ না হয়ে যদি 10 লাখ হয়ে যেত, আলটিমেটলি কি হতো, যে ইনভেস্টমেন্ট করতো
ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, তার কিন্তু আরওআইটা পারমিট করতো। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু এই স্মল ভলিউম তার আরওআই পারমিট করছে না, মানে রেট অফ ইনভেস্টমেন্ট পারমিট করছে না, ভার্সেস হচ্ছে গিয়ে সে যেটা সেল করবে এটা হচ্ছে না। সেকেন্ড হচ্ছে গিয়ে গভর্নমেন্টের পলিসিও আমি বলবো, কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে ফোকাস করা উচিত, স্ট্রিম লাইন আনা উচিত। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নট অনলি নিউ মোটরসাইকেল, এটা কিন্তু আফটার মার্কেটেও দরকার হচ্ছে। যেহেতু আফটার মার্কেটেও দরকার হচ্ছে, তো সুতরাং যদি এই জায়গাটায় যদি ট্যাক্স বেনিফিট বা ভ্যাট বেনিফিট দিয়ে তাদেরকে আরেকটু প্রমোট করা যেত, তাহলে হয়তো এটা আপনার কস্টটা আরেকটু কমানো যেত। রাইট। তো আপনার ইন্ডিয়া পাকিস্তানে কেমন মোটরসাইকেল বিক্রি হয়? ইন্ডিয়াতে তো অনেক হাই, বাট অনেক অনেক হাই হচ্ছে। পাকিস্তানে যদি দেখেন, পাকিস্তানের পেনিট্রেশন আমি বলবো যে ওদেরও অলমোস্ট 14 to 16%। অর্থাৎ আমাদের চেয়ে, যেটাই আমি দেখি পার্শ্ববর্তী দেশগুলো 4-5 টাইমস হায়ার। রাইট। সো অনেক সম্ভাবনা আছে, বাট সেটা এখনো বাংলাদেশে কাজে লাগছে না। বাট তারপরেও আপনার কিন্তু যারা আসলে বাইকার না, তারা কিন্তু মনে হয় যে তা আমাদের কাছে ধরেন যে পার্সোনালি রাস্তায় বের হইলে মনে হয় যে অনেক বাইক। এটা কেন আসলে মনে হয়? এর কারণ হচ্ছে আমাদের রাস্তায় আমরা যেটা দেখি, আমি একজন এক্সিকিউটিভ, আমার অ্যাফোর্ডেবিলিটির জন্য আমার একটা বাইক আছে, আমি নিজেও আজকে কিন্তু রাইড শেয়ার করছি। এই কারণে রাস্তায় অন রোড গাড়ি বেশি দেখেন, পার্কিং এ কম। অর্থাৎ সে যখনই কেউ সময় পায় সে কিন্তু বের হয়ে রাইড শেয়ার করছে। যেহেতু আমাদের রাইড শেয়ার প্ল্যাটফর্মটা ওইরকম যদি বলি অর্গানাইজ না। আজকে রাস্তায় যারা দেখবেন, আপনি একটা সময় কোথাও রিক্সা থাকতো বা অন্য কিছু থাকতো, এখন দেখবেন যে প্রতিটা জায়গায় পয়েন্টে পয়েন্টে 5-7 জন বাইকার বসে আছে। বেসিক্যালি তারা রাইড শেয়ার করছে। এই কারণে অন রোডে আপনি কিন্তু বেশি দেখবেন। আর যদি বিআরটি এর ডাটা অ্যানালাইসিস করেন, বিআরটি এর ডাটা রেজিস্ট্রেশন গাড়ির সংখ্যা, তাহলে দেখবেন যে টোটাল গাড়ির মধ্যে 72%ই হচ্ছে মোটর বাইক। আচ্ছা। তো সুতরাং রাস্তায় যদি আপনি 10টা গাড়ি দেখেন, 7টা মোটরসাইকেল থাকা উচিত ওই রেশিওতে। এটা কি ঢাকাতে রাস্তা কম সেটার কারণে একটু আমি আসছি ওইটাই, যে যেহেতু টোটাল বাইকের মধ্যে 72%ই হচ্ছে মোটর বাইক, তো সুতরাং ওই রেশিওতেও যদি আপনি 10টা গাড়ি দেখেন, 7টা থাকা উচিত মোটর বাইক। আর এইটা চোখে কেন পড়ছে? আসলে আমাদের রাস্তাগুলো ন্যারো এবং হচ্ছে গিয়ে সেপারেট কোনো লেন নেই, যেটা ওয়ার্ল্ডের সব জায়গায় বড় বড় দেশগুলো, ভিয়েতনামে দেখবেন দের ইজ এ ডিফারেন্ট লেন। আপনি অন্য জায়গাগুলোতে আসলে ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমাদের রাস্তা কম থাকার কারণে যখনই আর বাইকার যখন বাইক রাইড করে, তার মাথার ভিতরে একটা ইন্টেনশন থাকে আমাকে আগে যেতে হবে। রাইট। হ্যাঁ, আগে যেতে হবে। তো সুতরাং এইটা আসলে ল এনফোর্সমেন্টের অফ ফ্যাক্টর। কারণ আমরা যদি আজকে প্রপারলি বলতাম কেউ লেন ভাঙবে না বা ওভারটেক করবে না এইভাবে, তাহলে কিন্তু এতটা ডিস্টারবেন্সটা আসতো না। তো এই জায়গাটায় আমাদের আসলে কিছু আমরা কোম্পানিগুলো আমরা কিন্তু কাস্টমারের এই এডুকেশনটা দেওয়ার চেষ্টা করি। আমরা যখনই বাইক বিক্রি করি আমরা কিন্তু বলি যে ফুটপাতে গাড়ি চালাবেন না, আমরা কিন্তু তাদেরকে একেবারে কমিউনিকেশন পরিষ্কার করে দেই। কিন্তু তথাপিও নেসেসিটি, দেখা গেল বাইকে কে উঠছে, আপনারা যখন টাইম ম্যানেজ করতে হচ্ছে আপনি কিন্তু গাড়ি ছেড়ে দিয়ে আপনি বাইকে উঠছেন এবং আপনি বাইকারকে বলছেন যে ভাই আমার এই কটার মধ্যে এখানে পৌঁছাতে হবে, ও তখন আপনাকে দ্রুততার সাথে নেয়ার জন্য এই কাজটা করছে। তো আমাদের সবারই এই জায়গাটায় সহনশীল হওয়া দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে। মোটর বাইকে কি অ্যাক্সিডেন্টের রেট আমরা প্রায় দেখি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এটা কি বাড়ছে? না, আপনি যদি দেখেন রিসেন্টলি এটা কমে গেছে। আচ্ছা, এটা আবার ডিফারেন্ট একটা আলোচনা ছিল, আমি আজকে ওই আলোচনায় না যাই। এটা না বললেই না, দর্শকরা হয়তো ভাববে এটা। প্রথমত হচ্ছে গিয়া যে যেহেতু এটা 2 চাকার, ওর যে কোনো সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তারপরও হচ্ছে গিয়া যে আপনি পার্সেন্টেজ যদি দেখেন টোটাল অ্যাক্সিডেন্টের, মোটর বাইক কিন্তু নিজে অ্যাক্সিডেন্ট কম করে। আচ্ছা, আপনি দেখবেন আইদার কেউ তাকে ধাক্কা দিচ্ছে নলে চাপ দিচ্ছে, ও পড়ে যাচ্ছে। আপনি যতগুলো বড় অ্যাক্সিডেন্ট আছে যদি আপনি রেশিও দেখেন, অনলি 20% বাইকারদের জন্য হচ্ছে, আর 80% হচ্ছে কোনো না কোনো ভাবে কেউ না কেউ তাকে ফেলে দিচ্ছে। ওকে, ফেলে দিচ্ছে। আর 20% রেকলেস ড্রাইভিং বলবো, আমি বলবো তার কেয়ারলেস,
আমি বলবো যে সে আরেকটু দ্রুততার সাথে যাওয়া, বা সে এমন কিছু করতে চাচ্ছে যেটা আসলে তার করা উচিত না, এরকম 20%। গট ইট। সো মিস্টার রয়, আমরা শেষ করব, আপনি কি দর্শকদের আর কিছু বলতে চান? ডেফিনেটলি আমি যে কথা বলতে চাই, দেখেন বাইক হচ্ছে কি আপনার যেমন এসেনশিয়াল জিনিস, আপনার যেমন টাইম সেভ করে, তেমনিভাবে আমি একটা কথা মনে রাখবেন যে আপনি একটা বাইক চালাচ্ছেন, আপনার কিন্তু পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। যেহেতু এখানে বলা হয় অ্যাক্সিডেন্টের কথা আসে, নেসেসিটির কথা আসে, তো সুতরাং অলওয়েজ হেলমেট ব্যবহার করা উচিত বাইকারদের। সেফটি ইজ দ্য ফার্স্ট, রাইট, সেফটি ইজ দ্য ফার্স্ট। আমি টিভিএস অটো বাংলাদেশ থেকে আমি সমস্ত বাইকারদেরকে বলবো, উইদাউট ইউর সেফটি ইকুইপমেন্ট ডোন্ট রাইড দ্য মোটর বাইক। আর হচ্ছে গিয়া ওভার স্পিড কখনো করবেন না, কারণ যখনই কেউ ওভার স্পিড করে তখন তার কন্ট্রোল হারায় ফেলে। রাইট, এটা তো আমরা দেখেছি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেটা সব সময়। সুতরাং হেলমেট পরা উচিত, এবং অলওয়েজ একটা জিনিস মাথায় রাখা উচিত আমাদের সবার, যে আমার জন্য আমার পরিবারই ওয়েট করে, অন্য কেউ না। তো সুতরাং পরিবারের কথা মাথায় রেখে যদি আমি কোনো কাজ করি, আমি কখনোই এমন কিছু করব না যেটা আমার জীবনের হুমকি আসে বা আরেকজনকে হুমকিতে ফেলতে পারে। তো বি কেয়ারফুল। ধন্যবাদ বিপ্লব দা টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং ফুল টিমকে আমার তরফ থেকে ধন্যবাদ, এবং যারা আমাদের কথা শুনছে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ইয়েস, থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম, আগেই শুরুতে বলেছিলাম যে টোটাল ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সেটা করার চেষ্টা করেছি। তো আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।